বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এইমাত্র এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। নবম জাতীয় পে স্কেলের গ্রেড কাঠামো নিয়ে পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এতদিন ধরে যে গ্রেড কাঠামো নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল, আজ সেই পর্দা উন্মোচিত হতে চলেছে। পে কমিশনের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে নবম জাতীয় পে স্কেলে গ্রেড কাঠামোতে এমন কিছু আমূল পরিবর্তন আসতে পারে যা বাংলাদেশের সরকারি বেতন ব্যবস্থার ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। আজকের এই জরুরি প্রতিবেদনে আমরা সরাসরি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সবচেয়ে বড় যে খবরটি এসেছে সেটি হলো নবম জাতীয় পে স্কেলে বর্তমানের ২২টি গ্রেড কাঠামো পুনর্বিন্যাস করার একটি সক্রিয় প্রস্তাব পে কমিশনের টেবিলে রয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পে স্কেলে ২২টি গ্রেড বজায় রাখা হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো এই সংখ্যা পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। কমিশনের একটি অংশ মনে করছে ২০টি গ্রেডের মধ্যে অনেক গ্রেডে বেতনের ব্যবধান এতটাই সামান্য যে সেটি কর্মচারীদের কাছে কোনো অর্থপূর্ণ পার্থক্য তৈরি করে না। তাই গ্রেডগুলোকে পুনর্বিন্যাস করে প্রতিটি গ্রেডের মধ্যে একটি অর্থবহ ও উল্লেখযোগ্য বেতন ব্যবধান নিশ্চিত করার পরিকল্পনা হচ্ছে। এই পরিবর্তন বাস্তবায়িত হলে প্রতিটি পদোন্নতিতে কর্মচারীরা একটি সত্যিকারের আর্থিক উন্নতি অনুভব করতে পারবেন। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হল সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড ২০-এর বেতন কত হতে পারে। পে কমিশনের সূত্র জানিয়েছে বর্তমানে গ্রেড ২০-তে যে বেতন রয়েছে তার তুলনায় নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন অন্তত দ্বিগুণের কাছাকাছি করার একটি প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। বর্তমানে গ্রেড ২০-তে মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এই বেতনে ঢাকা বা চট্টগ্রামের মতো শহরে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব। পে কমিশন এই বাস্তবতাটিকে তাদের সুপারিশমালার কেন্দ্রে রেখেছে এবং নিম্নতম বেতন এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে যা দিয়ে একজন কর্মচারী অন্তত মৌলিক চাহিদাগুলো মেটাতে পারবেন। একইভাবে গ্রেড ১৯ এবং গ্রেড ১৮-এর ক্ষেত্রেও বড় ধরনের বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এই দুটি গ্রেডে বর্তমানে কর্মরত কর্মচারীদের সংখ্যা সবচেয়ে বেশি এবং এরাই সরকারি প্রশাসনের একেবারে তৃণমূল পর্যায়ের কাজগুলো করে থাকেন। দপ্তরি, পিয়ন, ড্রাইভার, আয়া, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে বিভিন্ন অফিস সহায়ক পদে কর্মরত এই বিশাল জনগোষ্ঠীর বেতন বাড়ানো শুধু তাদের জন্য নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতার জন্য জরুরি। পে কমিশনের তথ্য বলছে এই গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি এবং শতকরা হিসেবে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডে বেতন বেশি হারে বাড়বে। গ্রেড ১৬ থেকে গ্রেড ১১ পর্যন্ত যে মধ্যম শ্রেণীর কর্মচারীরা রয়েছেন তারাও এবারের পে স্কেলে উল্লেখযোগ্য সুবিধা পেতে যাচ্ছেন। এই গ্রেডগুলোতে সাধারণত অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক সহকারী, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মরত আছেন। এই শ্রেণীর কর্মচারীরা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্বের তুলনায় বর্তমানে যে বেতন পান সেটি মোটেই সঙ্গতিপূর্ণ নয়। একজন স্নাতক পাশ কর্মচারী যদি মাসে মাত্র ১২ থেকে ১৫,০০০ টাকা মূল বেতন পান, তাহলে তার পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয়। এই বাস্তবতা বদলে দেওয়াই নতুন পে স্কেলের অন্যতম প্রধান লক্ষ্য। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। গ্রেড ৯ থেকে গ্রেড ৬ পর্যন্ত অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তারা কি পাবেন? এই গ্রেডগুলোতে বিসিএস ক্যাডার কর্মকর্তারা প্রবেশ করেন এবং এরাই মূলত সরকারের নীতি বাস্তবায়নের সরাসরি দায়িত্বে থাকেন। সহকারী সচিব থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ প্রায় সকল ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা এই গ্রেড পরিসরের মধ্যে পড়েন। পে কমিশনের সূত্র জানিয়েছে এই গ্রেডগুলোতেও বেতন বৃদ্ধির হার হবে উল্লেখযোগ্য, তবে নিম্ন গ্রেডের তুলনায় শতকরা হার কিছুটা কম থাকবে। এর কারণ হল নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য কমিয়ে আনাই এবারের পে স্কেলের মূল দর্শন। গ্রেড ৫ থেকে গ্রেড ১ অর্থাৎ উপসচিব থেকে সচিব পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। এই গ্রেড ১ অর্থাৎ কার্যকরী কর্মকর্তা থেকে নিচের দিকে যেতে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এই গ্রেডগুলোতে বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে সেখানে একজন সচিবের মূল বেতন ৭৮,০০০ টাকা এবং একজন সিনিয়র সচিবের ৮২,০০০ টাকা। এই পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডে বা এমনকি আঞ্চলিক মানদণ্ডেও অত্যন্ত কম। ভারত বা শ্রীলঙ্কার সমপর্যায়ের কর্মকর্তারা যে বেতন পান তার তুলনায় বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন অনেকটাই কম। এই পরিস্থিতি পরিবর্তন করতে উচ্চ গ্রেডেও বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
তবে অনুপাতে সেটি নিম্ন গ্রেডের তুলনায় কম হবে। এবারের পে স্কেলে গ্রেড কাঠামোর বাইরেও একটি সম্পূর্ণ নতুন বিষয় আলোচনায় এসেছে, যা এর আগে কোনো পে স্কেলে ছিল না। সেটি হলো কর্মক্ষেত্র ভিত্তিক বিশেষ ইনক্রিমেন্টের ব্যবস্থা। অর্থাৎ যে কর্মচারী প্রত্যন্ত অঞ্চলে, দুর্গম পাহাড়ি এলাকায় বা হাওর বাওর অঞ্চলে কর্মরত থাকবেন, তাকে বিশেষ ভৌগোলিক ভাতা বা হার্ডশিপ অ্যালাউন্স দেওয়ার একটি সুপারিশ পে কমিশনের কাছে রয়েছে। এই ব্যবস্থা চালু হলে প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মচারী পাঠানো সহজ হবে এবং কেউ আর শহরে পোস্টিংয়ের জন্য অযথা তদবির করবেন না। এটি প্রশাসনিক দক্ষতার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একইভাবে টেকনিক্যাল ক্যাডারের কর্মকর্তাদের জন্য একটি বিশেষ টেকনিক্যাল পে এর ব্যবস্থার কথা আলোচনায় রয়েছে। বর্তমানে একজন সরকারি ইঞ্জিনিয়ার বা চিকিৎসক তার সমপর্যায়ের সাধারণ প্রশাসন ক্যাডার কর্মকর্তার মতোই বেতন পান। কিন্তু বেসরকারি খাতে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা চিকিৎসকের বেতন সরকারি বেতনের তুলনায় অনেক বেশি। এই কারণে অনেক মেধাবী তরুণ চিকিৎসক ও প্রকৌশলী সরকারি চাকরি ছেড়ে বেসরকারি খাতে চলে যাচ্ছেন। নবম পে স্কেলে টেকনিক্যাল পদগুলোর জন্য আলাদা বেতন কাঠামো বা অতিরিক্ত বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হলে এই সমস্যার সমাধান হতে পারে। গ্রেড কাঠামোর সঙ্গে সরসরকিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনক্রিমেন্টের হার। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্টের হার মূল বেতনের ৫%। এই হারটি গত কয়েক বছরের মূল্যস্ফীতির তুলনায় অপ্রতুল। পে কমিশনের আলোচনায় এই হার বাড়িয়ে ৭ থেকে ৮% নিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে একজন কর্মচারীর বেতন প্রতি বছর আরও বেশি হারে বাড়বে এবং দীর্ঘমেয়াদে তার আর্থিক নিরাপত্তা অনেক বেশি নিশ্চিত হবে। একই সঙ্গে একটি নির্দিষ্ট বছর পর পর বিশেষ ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখার কথাও ভাবা হচ্ছে, যাতে দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত কর্মচারীরাও আর্থিকভাবে পুরস্কৃত হন। গ্রেড কাঠামোয় আরেকটি সম্পূর্ণ নতুন প্রস্তাব হল উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের বেতনের সর্বোচ্চ অনুপাত নির্ধারণ করা। বর্তমানে গ্রেড ১ ও গ্রেড ২ বেতনের অনুপাত প্রায় ১০ গুণের বেশি। পে কমিশনের একটি মত হল এই অনুপাত কমিয়ে আনা উচিত। তারা মনে করছেন এই অনুপাত ৭ থেকে ৮ গুণের মধ্যে রাখা সম্ভব হলে প্রশাসনের ভেতরে বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমবে এবং সামগ্রিক কর্মপরিবেশ আরও অনুকূল হবে। এই প্রস্তাবটি যদি চূড়ান্ত হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন, কারণ নিম্নতম বেতন অনেক বেশি বাড়বে। গ্রেড কাঠামো বিশ্লেষণে আরেকটি তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। পে কমিশন এবার প্রথমবারের মতো প্রতিটি গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়সূচক আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এই বিশ্লেষণে দেখা গেছে গ্রেড ১৫ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের ব্যবধান সবচেয়ে বেশি। এই গ্রেডগুলোতে কর্মরত অধিকাংশ কর্মচারী দারিদ্র্যসীমার কাছাকাছি বা অনেক ক্ষেত্রে দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছেন। এই তথ্যটি পে কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করছে এবং নিম্ন গ্রেডের বেতন ব্যাপকভাবে বৃদ্ধির যুক্তিকে আরও শক্তিশালী করছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বিশাল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান কিভাবে হবে? পে কমিশনের অর্থনৈতিক উপদেষ্টারা জানিয়েছেন, নতুন গ্রেড কাঠামো বাস্তবায়নে বার্ষিক বাড়তি ব্যয় জাতীয় বাজেটের একটি নির্দিষ্ট শতাংশের মধ্যে সীমিত রাখা সম্ভব। বিশেষ করে যদি কর প্রশাসনের দক্ষতা বাড়ানো যায় এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পায়, তাহলে নতুন পে স্কেলের ব্যয় মেটানো কঠিন হবে না। তারা আরও বলছেন, বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তারা বাজারে যে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন তার উপর থেকে ভ্যাট ও আয়কর হিসেবে সরকারের কাছে একটি বড় অংশ ফিরে আসবে। তাই পে স্কেল বাস্তবায়ন আসলে সরকারি কোষাগারের জন্য দীর্ঘমেয়াদে একটি লাভজনক বিনিয়োগ। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রতিটি গ্রেডের কর্মচারীরা আজ এই তথ্যগুলো জানতে পেরে নিশ্চিতভাবে উৎসাহিত হবেন। গ্রেড ২০ থেকে গ্রেড ১ পর্যন্ত প্রতিটি স্তরেই ইতিবাচক পরিবর্তন আসছে, তবে সবচেয়ে বড় পরিবর্তন আসছে নিম্ন গ্রেডগুলোতে। এই পরিবর্তন কেবল সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি দার্শনিক পরিবর্তন। রাষ্ট্র তার সকল স্তরের কর্মীদের সমান মর্যাদা ও সম্মানের সঙ্গে দেখতে চায়। এই বার্তাটি নবম জাতীয় পে স্কেলের গ্রেড কাঠামোর সংস্কারের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে। এই ঘোষণার দিনটি এখন আর কল্পনার জগতে নেই, এটি এখন সময়ের অপেক্ষা মাত্র।